অফিস ছুটি হতে কয়েক মিনিট বাকি। 5টা বাজতে যখন কয়েক সেকেন্ড বাকি, সেই সময় ফোন এলো। হ্যালো বলতেই লাইনের ওপার থেকে চেনা গলা ভেসে এলো। আমি বুবুন। বুবুন বুবুন এবার অনেক দিন বাদে ফোন করলো। তার ফোন এলে কিংবা কচিত কখনো সে নিজে এসে পড়লে খুব খুশি হন অবনীশ। অবনীশ সান্যাল একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির টপ এক্সিকিউটিভ। তার সঙ্গে বুবুনের সম্পর্কটা বড়ই অদ্ভুত, রীতিমতো জটিল বলা যায়, কিন্তু সে কথা পরে। অবনীশ বললেন, হ্যালো বুবুন, প্রায় 3 উইক পর তোমার গলা শুনলাম। তারপর কেমন আছো? ভালো না। আমার কি হয়েছে বুবুন? কি হয়েছে? আরে কাঁদছো কেন? বলো বলো কি হয়েছে? আমার বাবা তোমার বাবার কি হয়েছে বলো। আজ সকালে মারা গেছে। সে কি? তোমার বাবা সোমনাথ অসুখে ভুগছিলেন বলে তো শুনিনি। হঠাৎ হঠাৎ কি হলো? হঠাৎ স্ট্রোক, ম্যাসিভ অ্যাটাক। এমন একটা সাডেন আনএক্সপেক্টেড ডেথ ভাবাই যায় না। তোমাকে কি যে বলবো বুঝে উঠতে পারছি না। এ সময় ভেঙে পড়লে চলবে না বুবুন, মনে জোর আনো। বুবুন বুবুন কেঁদো না বুবুন, কেঁদো না। এখন বলো শ্মশানে যাওয়ার ব্যাপারে আমাকে কি কিছু করতে হবে? না, জ্যাঠামশাই আর কাকারা সব ব্যবস্থা করেছেন। মাকে কি খবরটা দেব? হকচকিয়ে গেলেন অবনীশ। বুবুনের বাবার মৃত্যুর সঙ্গে অন্য একটা দিক যে জড়িয়ে আছে তা খেয়াল ছিল না। কয়েক সেকেন্ড হতভম্বের মতো বসে থাকার পর রুদ্ধশ্বাসে বললেন, হ্যাঁ 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 নিশ্চয়ই খবর দেবে, আমাদের বাড়িতে ফোন করো। আচ্ছা ঠিক আছে। বুবুন লাইনটা কেটে দিল। আস্তে আস্তে ফোনটা নামিয়ে রাখলেন অবনীশ। নিচের ড্রাইভার যে গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে তা একেবারেই ভুলে গেলেন। বুবুনের মা অর্থাৎ শোভনা একসময় ছিল সোমনাথের স্ত্রী। 12 বছর আগে তার ডিভোর্স হয়ে যায়। এর বছর 2 বাদে অবনীশের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ। আগের পক্ষের একটা ছেলে রয়েছে শোভনার, বুবুন। অবনীশের সঙ্গে বিয়ের সময় বুবুনের বয়স ছিল 10। এখন সে ইকোনমিক্স অনার্সে পার্ট 2 দিয়েছে। ডিভোর্সের সময় কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল তাতে ছেলের অধিকার পেয়েছিলেন সোমনাথ। বুবুন তার কাছেই থাকে। আর শোভনার বা বুবুনের ইচ্ছে হলে পরস্পরকে দেখে আসতে পারে। শোভনার সঙ্গে অবনীশের আলাপ পহেলগাঁওয়ে। সেবার কাশ্মীরে বেড়াতে গিয়েছিল অবনীশ। রোজই তাঁর চোখে পড়ত লিডার নদীর পাড়ে বসে একটি অত্যন্ত সুশ্রী তরুণী ছবি আঁকছে। দূর থেকে তাকে অবাঙালি বলে মনে হয়েছিল। 2-3 দিন লক্ষ্য করার পর নিজেই এগিয়ে গিয়ে আলাপ করেছিলেন অবনীশ। প্রথমে ইংরেজিতে, তারপর নাম এবং পদবি শুনেই জানা গিয়েছিল মেয়েটি বাঙালি। পহেলগাঁওয়ের এই আলাপ
কলকাতায় এসে ঘনিষ্ঠ হয়েছিল। শোভনা কিছুই লুকায়নি। সে ডিভোর্সি এবং তার একটি সন্তান আছে, সবই অসংকোচে জানিয়ে দিয়েছে। শোভনার স্বভাবটি খুবই নরম, তবু তারই মধ্যে কোথায় যেন দৃঢ়তা আছে। সে যে নিজের অতীত গোপন করেনি, এই অকপটতা ভালো লেগেছিল অবনীশের। তার সম্বন্ধে শ্রদ্ধা বেড়ে গিয়েছিল। এমন একটা নম্র, স্নিগ্ধ, হাসিখুশি মেয়ের সঙ্গে কারো যে বিবাহ বিচ্ছেদ ঘটতে পারে তা যেন ভাবাই যায় না। সোমনাথের সঙ্গে কেন বনিবনা হলো না, কি কারণে সম্পর্কটা চিরকালের মতো ছিঁড়ে গেল, এ বিষয়ে কখনো কিছুই বলেনি শোভনা। অবনীশ জানতেও চায়নি। বুবুন না থাকলে জানাই যেত না আগেই তার একটা বিবাহিত জীবন ছিল। সোমনাথের সঙ্গে আদৌ তার শারীরিক এবং মানসিক সম্পর্ক ঘটেছিল, এটা কোনো দিন বুঝতে দেয়নি শোভনা। অন্য একটি পুরুষের সঙ্গে জড়ানো জীবনের কয়েকটি বছর একেবারে মুছে দিয়ে অবনীশের কাছে এসেছিল শোভনা। বিয়ের আগে শোভনা শুধু জানিয়েছিল বুবুন যদি মাঝে মধ্যে আসে বা ফোন করে অবনীশের আপত্তি হবে কিনা। অবনীশ তক্ষুনি জানিয়ে দিয়েছিলেন বিন্দু মাত্র আপত্তি নেই। অফিস ছুটি হয়ে যাওয়ার পর কতক্ষণ বসেছিলেন খেয়াল নেই অবনীশের। হঠাৎ একটা ভীরু গলার ডাক কানে আসে, সাব। চমকে সামনে তাকাতেই চোখে পড়ে ড্রাইভার ও তার নিজস্ব বেয়ারা দাঁড়িয়ে আছে। ড্রাইভার জিজ্ঞেস করে, সাব আপকা তবিয়ত আচ্ছা নেই? সশব্যস্তে উঠে দাঁড়ান অবনীশ। না 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 না, আমি ঠিক আছি। আরে আরে 7টা বেজে গেছে। ও হো 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 হো, অনেকক্ষণ তোমাদের অপেক্ষায় আটকে রেখেছে। দেখো দিকে, চলো 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 বলতে বলতে এগিয়ে যান। বেয়ারার সসম্ভ্রমে দরজা খুলে দেয়। বাড়ি ফিরে অবনীশ খবর পান একটা ফোন পেয়ে বিকেলে বেরিয়ে গেছে শোভনা। ফোনটা কার তিনি জানেন, কিন্তু সে কোথায় গেছে, সোমনাথদের বাড়িতে কিনা, এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিন্ত নন। অফিসে পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে সোজা বেডরুমে গিয়ে 2-3টে ম্যাগাজিন নিয়ে বিছানায় আধ শোয়া ভঙ্গিতে পাতা উল্টাতে থাকেন, কিন্তু একটা লাইনও পড়া হয় না। ম্যাগাজিন থেকে চোখ তুলে দেয়ালের দিকে তাকান অবনীশ, কিন্তু দেয়ালে টাঙানো শোভনার হাতে আঁকা ছবিগুলো তার কাছে ঝাপসা লাগে। তাই শোবার ঘর, খাট, ডিভান, ফ্যাশনেবল ক্যাবিনেট, জানলার বাইরে রাতের কলকাতার দৃশ্যাবলী, কিছুই কিছুই যে তিনি দেখতে পাচ্ছেন না। কেবলই দুঃস্বপ্নের মতো শোভনার কথাই ভাবতে থাকেন। এখনো ফিরে আসছে না কেন সে? বাইরে একটা ওয়াল ক্লক হারমোনিয়ামের মতো আওয়াজ করে যায়। মিউজিক্যাল ঘড়িটায় যখন 10টা বাজে, সেই সময় হঠাৎ মৃদু শব্দ শুনে মুখ তুলে তাকান অবনীশ। দরজার ফ্রেমের মাঝখানে স্থির হয়ে একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে শোভনা। তাঁর লালচে ও ফোলা ফোলা চুল উস্কো খুস্কো, পরনের শাড়িটা আগোছালো। উগ্রভাবে কখনোই সাজে না সে। তার সাজের মধ্যে একটা রুচির ছাপ থাকে, কিন্তু এই মুহূর্তে শোভনার পোশাক টোশাকে পারিপাট্য নেই। বোঝা যায় তার উপর একটা
ভীষণ ঝড় বয়ে গেছে। অবনীশ কয়েক পলক শোভনার দিকে তাকিয়ে থাকেন, তারপর আস্তে আস্তে উঠে আসেন। বলেন, কোথায় গিয়েছিলে? বুবুনদের বাড়ি। চোখ নামিয়ে নেয় শোভনা, আস্তে আস্তে মাথা নাড়ে, অর্থাৎ সেখানে যায়নি। অবনীশ জিজ্ঞেস করেন, তাহলে? শোভনা বলে, শ্মশানে গিয়েছিলাম। এখানকার কাজ শেষ হয়েছে? অবনীশ লক্ষ্য করেন, কথা বলতে গিয়ে শোভনার ঠোঁট দুটি ভীষণ কাঁপছে, চোখ থেকে জল পড়ছে। গভীর সহানুভূতিতে স্ত্রীর কাঁধে একটা হাত রেখে তাকে কাছে টেনে আনেন অবনীশ। বললেন, ঘরে এসো। অবনীশের স্পর্শে শোভনার মধ্যে বিপর্যয়ের মতো কিছু একটা ঘটে যায়। স্বামীর বুকে মুখ রেখে হঠাৎ আর্ত চিৎকারে কেঁদে ওঠে সে। স্ত্রীর কান্নার শব্দ শুনতে শুনতে অবনীশ টের পান অতীতটা পুরোপুরি মুছে ফেলতে পারেনি শোভনা। স্বপ্নাতের জন্য তার বুকের কোথাও অনাবিষ্কৃত গোপন একটা দিকও ছিল।